সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্লাড ফ্লো ডাইনামিক্স সম্পর্কে আলোচনা করব। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন ব্লাড ফ্লো হয় তখন সেখানে কিছু ডাইনামিক্স ইউজ হয়। ডাইনামিক্স বলতে কিছু ফিজিক্সের কিছু ল অ্যাপ্লিকেবল হয়। তো ওই ল গুলো আমাদের বুঝতে হবে। এবং প্রথমেই এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে শুরু করি, তারপরে আমি এটার এক্সপ্লেনেশন দিব যে কেন এরকমটা হয়। আমরা একটু নর্মালি চিন্তা করে দেখেন, কারো যদি রেডিয়াল আর্টারিটা সাপোজ কাটা হয়ে গেল, রেডিয়াল আর্টারি যদি কেটে যায় তখন তার ব্লিডিংটা কি পরিমাণ হবে? অনেক বেশি ব্লিডিং হবে, অনেক ভেলোসিটিতে ব্লিডিং হবে, রাইট? এখন রেডিয়াল আর্টারি থেকে যদি আমি আরেকটু বড় আর্টারি কাটি, দ্যাট মিনস যদি কারো সাপোজ হচ্ছে কারো এওরটা কেটে গেল, যদি এওরটা কেটে যায় সেখানে ব্লাড কি পরিমাণ ফ্লোতে বের হবে? চিন্তা করতে পারতেছেন তো, তাই না? এখন যদি এটাই আমরা এখানে আমাদের হাতের মধ্যে একটা নিডল দিয়ে প্রিক করি, সেখানে আর্টারি কিছু ছোট ছোট আর্টারিওল কাটা যায়, সেখানে ব্লাডের ভ্যালোসিটিটা কত? খুবই কম, তাই না? তার মানে যেটা প্রথমে বুঝতে হবে, যত আর্টারিটা যত মোটা তার ভ্যালোসিটি অত বেশি, তার মধ্যে দিয়ে অত দ্রুত আর ব্লাড ফ্লো হয়। আর যার মধ্যে যে আর্টারির মধ্যে এর ডায়ামিটারটা, যে আর্টারিগুলোর ডায়ামিটারটা কম, তাদের মধ্যে দিয়ে ব্লাড খুব স্লোলি পাস হয়। এখন প্রথমত আমাদের এই মেকানিজমটা বুঝতে হবে যে কেন, যদি ডায়ামিটার কম থাকে, ডায়ামিটার বেশি থাকে, তাইলে তার মধ্যে দিয়ে খুব ফাস্ট ব্লাড যাবে, আর যদি কারো ডায়ামিটার কম থাকে তাদের মধ্যে দিয়ে কেন খুব স্লো ব্লাড যাবে, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই জন্য ফার্স্টে আমাদের বুঝতে হবে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যে যখন ব্লাড রান করে বা ব্লাড কলাম যায় তখন তার ভ্যালোসিটিটা আমরা কিভাবে নির্ণয় করি। ওকে, সাপোজ এ হচ্ছে একটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের এটা হচ্ছে তার ডায়ামিটার। এখন এর মধ্যে দিয়ে ব্লাড পাস হচ্ছে। এখন আমরা যদি এর ভ্যালোসিটিটা বের করতে চাই তাহলে আমাদের জানতে হবে যে এখান দিয়ে অ্যাকচুয়ালি ব্লাড ফ্লোটা কত, তারপর আমরা সেটাকে ডিভাইড করব এর এরিয়া দিয়ে। তাহলে আমরা বুঝতে পারবো যে পার এরিয়াতে কতটুকু চলে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ভ্যালোসিটি। ওকে, সো ফ্লো ভ্যালোসিটি ইকুয়ালস টু, আমাদের ভ্যালোসিটি ইকুয়ালস টু কতটুকু ফ্লো আছে, ফ্লো আমরা কিউ দিয়ে প্রকাশ করি, ডিভাইডেড বাই এরিয়া। সো আমাদের সিঙ্গেল এরিয়ার উপর কত ব্লাড যাচ্ছে এটাকে কিন্তু আমরা ভ্যালোসিটি বলি। আমার সিঙ্গেল এরিয়া যদি অল্প অল্প ব্লাড যায়, অল্প ফ্লো হয়, তাহলে আমরা বলবো ভ্যালোসিটি কম। আমাদের সিঙ্গেল এরিয়ার মধ্যে যদি অনেক বেশি ফ্লো থাকে তাহলে আমরা বলবো যে এখানে ভ্যালোসিটিটা অনেক বেশি। ওকে, এখন মেন টুইস্টটা হচ্ছে এই এরিয়া নিয়ে। এরিয়া, আমরা একটা জিনিস ফার্স্টে বুঝতে হবে, আমরা যে যখন বললাম যে এওটার কিন্তু ডায়ামিটারটা কম, এওটার ডায়ামিটারটা কম্পারেটিভলি অন্যান্য ব্লাড ভেসেল থেকে বেশি। এখানে যেটা হবে যে যখন একটা জিনিস খেয়াল করেন, এই ভেলোসিটির ব্যাপারে একটা জিনিস খেয়াল করেন, যদি কারো এই এরিয়াটা বেশি হয়, এরিয়াটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভেলোসিটি কমতে থাকবে, আর যদি এরিয়াটা কমে তাহলে ভেলোসিটি বাড়তে থাকবে। এখানে যেটা ব্লাড ফ্লো কিউ, এটা অ্যাকচুয়ালি আমাদের কার্ডিয়াক আউটপুট, কারণ আমাদের এই আর্টারিয়াল সিস্টেমে, টোটাল আর্টারিয়াল সিস্টেমে ব্লাড ফ্লো কোথা থেকে আসবে? হার্ট থেকে তো আসবে, আর হার্ট হচ্ছে, আমরা এখানে কিউ কে আমরা কার্ডিয়াক আউটপুট হিসাবে মেজার করব। এখন এই আমরা বললাম যে আমাদের যে ব্লাড ফ্লো, দ্যাট মিন কিউ, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, এটা আর্টারি দিয়ে যাক, তারপর আর্টারিওল যেটা দিয়ে যাক, সবসময় এটা কনস্ট্যান্ট। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা এই, যেটা আমাদের এওটা থেকে কিন্তু কিছু ব্রাঞ্চ বের হবে। ওকে, এই ব্রাঞ্চগুলো যখন আরো ছোট ছোট ব্রাঞ্চ যাবে, এগুলা কিন্তু এইরকম অনেকগুলো ক্যাপিলারি তৈরি করবে। সো আমরা যখন বলতেছি শুধুমাত্র এওটা, আমার বডিতে টোটাল এওটা কয়টা? টোটাল এওটা মাত্র একটা। এই এওটার মধ্যে যদি আমি ক্রস সেকশন করে এর এরিয়া দেখি, তো ওই এওটার যে ক্রস সেকশন এটাই। তো এখান দিয়ে আমার বডির সব ব্লাড যেতে হবে, সব কার্ডিয়াক আউটপুট যেতে হবে। তো এইখানে কিন্তু সাপোজ আমরা ধরে নিলাম ওর এই এরিয়াটা এওটার সাপোজ ধরে নিলাম 10 সাপোজ। এখন এই এওটা থেকে যে ব্রাঞ্চ গুলা তৈরি হলো, দ্যাট মিনস আমাদের পায়ে হচ্ছে আইলিয়াক আর্টারি তৈরি হবে, তারপর হার্টে ব্রাকিয়াল আর্টারি, অনেক আর্টারি, তারপর মাথার মধ্যে ক্যারোটিড আর্টারি, তারপর সেকেন্ড অর্ডারে গিয়ে যেই
আর্টারি গুলা তৈরি করলে এখন আমরা যে এগুলোর ক্রস সেকশন চিন্তা করি, তো অ্যাওর্টার মধ্যে প্রথম যে ব্লাড গুলা ছিল তারা কিন্তু এখন ডিস্ট্রিবিউটেড হয়ে গেল এই কয়েকটা ব্রাঞ্চে। তো এখন কিন্তু ব্লাড ফ্লোটা ওই কিউর ভ্যালুটা কিন্তু টোটালি নরমাল, কিন্তু এখন তারা টোটাল কি পরিমাণ সার্ফেস এরিয়া দিয়ে যাচ্ছে এটা যদি হিসাব করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে যতগুলো ব্রাঞ্চ তৈরি হলো আর্টারি থেকে, প্রত্যেকটা ব্রাঞ্চের সার্ফেস এরিয়া আমাদের যোগ করতে হবে। তো আমরা প্রত্যেকটা সার্ফেস এরিয়া যোগ করি তাহলে কিন্তু অবভিয়াসলি এটা আমরা 10 থেকে বেশি পাবো, সাপোজ 100 পাবো। তাহলে এখন খেয়াল করেন, যদি আমি এখানে 10 ইউজ করতাম, ভেহিকলস টু, আমরা ধরে নিই কার্ডিয়াক আউটপুট হচ্ছে 500 ধরে নিলাম, তো অ্যাওর্টার সারফেস এরিয়া 10, তাহলে আমাদের এখানে ব্লাড ভেলোসিটি হচ্ছে 50। বাট যখন আমি তার পরবর্তী লেভেলে গেলাম, এই সবগুলার মধ্য দিয়ে তো কার্ডিয়াক আউটপুট পরিমাণ ব্লাডটাই ফ্লো হবে। এখন তাইলে তো আমাদের সব প্রত্যেকটা সারফেস এরিয়া যতগুলা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা সারফেস এরিয়া যোগ করতে হবে। যোগ করে আমরা পেলাম 100। এখন এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এখন দেখেন ফ্লোটা হয়ে গেছে 5। সো এরকম করে ক্যাপিলারি লেভেলে কিন্তু আরো বেশি ব্রাঞ্চিং হবে। সো এখন আমরা যদি টোটাল বডিতে যত ক্যাপিলারি আছে সবগুলা ক্যাপিলারির সারফেস এরিয়াকে যোগ করি, এটা একটা হিউজ সারফেস এরিয়া তৈরি করবে। দেখা যাবে এটা প্রায় 1000 হয়ে গেছে এই ভ্যালুটা। তখন আমরা এটাকে যদি এখন 1000 দিয়ে ভাগ করি সংখ্যাটা খুবই কম। তো তাহলে দেখা যাচ্ছে যত বেশি ব্রাঞ্চিং হবে, যত বেশি রেডিয়াস কমে যাবে, তার মানে এই এই রেডিয়াস সমৃদ্ধ আর্টারি হলো একা না, বডিতে অনেক বেশি আছে। সো অনেক বেশি যেহেতু আছে তারা সবাই মিলে একটা খুব বড় এরিয়া তৈরি করবে, এবং অনেক বড় এরিয়া হওয়ার কারণে এই ব্লাডের ভ্যালোসিটি আর এরিয়া এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল থাকার কারণে যত বেশি এরিয়া বাড়বে ব্লাড ফ্লো তত কমবে। এই জন্য আমরা ক্যাপিলারি লেভেলে খুব স্লোলি ব্লাড উজিং হয়, আর অ্যাওর্টাতে খুব র্যাপিড হচ্ছে ব্লাড ফ্লো করতেছে। ওকে, সো এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা আমরা বুঝে ফেললাম। সো আমরা প্রথমে এই ইকুয়েশনটা সম্পর্কে ডিসকাশন করে ফেলেছি, ভি ইকুয়ালস টু কিউ বাই এ। সো আমরা যদি কিউ ইকুয়েশনটা বের করতে চাই, কিউ ইকুয়ালস টু ভি ইনটু এ, এটা নিয়ে আসলে আমাদের কোনো কনফিউশন এখন নাই। এখন এই যে ব্লাড ফ্লো এটাকে আমরা ওহমস ল এর সাথে কম্পেয়ার করতে পারি। ওহমস ল বলছে ভি ইকুয়ালস টু আই আর। ভি হচ্ছে ভোল্টেজ, যেটা হচ্ছে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছি। ভি ইকুয়ালস টু আই আর, আই হচ্ছে ইলেকট্রিসিটির ফ্লো, আর হচ্ছে রেজিস্ট্যান্স। আর ভি হচ্ছে ভোল্টেজ, যেটা দুইটা এন্ডে আলাদা থাকতে হবে, এবং ইলেকট্রিসিটিটা মেইনলি ফ্লো হবে এই ভোল্টেজ ডিফারেন্সের জন্যই। এখন এটাকে যদি আমরা কম্পেয়ার করি আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের সার্কিটের সাথে, তাহলে আমরা জানি আমাদের যে ব্লাড ফ্লো ভেসেল দিয়ে যায়, ব্লাড ফ্লোকে আমরা বললাম কিউ। এই ব্লাড ফ্লো ব্লাড ভেসেল তার কিন্তু নিজস্ব রেজিস্ট্যান্স আছে, যেভাবে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারের রেজিস্ট্যান্স ছিল তারও রেজিস্ট্যান্স আছে। এখন ব্লাড এক এন্ড থেকে আরেক এন্ডে যায়, ভোল্টেজ ডিফারেন্সের মতো এখানে কিছু একটা ডিফারেন্স থাকতে হয়, সেটা হচ্ছে প্রেসার ডিফারেন্স ডেল পি। তাহলে আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করি বা ভি ইকুয়ালস টু আই আর, এটাকে আমরা যদি আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাপেক্ষে সাজিয়ে লিখতে চাই, তাহলে ভি হবে হচ্ছে আমাদের প্রেসার ডিফারেন্স, দ্যাট ইজ ডেল পি, এবং এটা হচ্ছে মূলত ব্লাডকে ফ্লো করার জন্য যে ড্রাইভিং ফোর্স সেটা। আই হচ্ছে এখানে ছিল ইলেকট্রিক্যাল ফ্লো, আর এখানে দিব আমরা হচ্ছে ব্লাড ফ্লো, দ্যাট ইজ কিউ, আর আর হচ্ছে আর। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এই ইকুয়েশনটা, পি অথবা ডেল পি, দ্যাট মিন্স প্রেসার ডিফারেন্স ইকুয়ালস টু কিউ ইনটু আর। কিউ হচ্ছে ব্লাড ফ্লো, আর আমরা যদি টোটাল ব্লাড ফ্লো হিসাব করি সেটা দ্যাট মিন্স টোটাল ব্লাড ফ্লোটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট, আর রেজিস্ট্যান্স হচ্ছে ব্লাড ভেসেলের আর। এখন এই রেজিস্ট্যান্সটা ব্যাপারটা হচ্ছে এটা যে শুধুমাত্র আমাদের ব্লাড ভাস্কুলেচারের উপর ডিপেন্ড করে সেরকম না, যে ব্লাড ভেসেলের উপর শুধুমাত্র ডিপেন্ড করে এটা না, আমাদের ব্লাড ভেসেল কি ফ্লুইডটা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। সো এই ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে ফ্লুইডের ইকুয়েশন, ফিজিক্সের ইকুয়েশন, যেহেতু আমাদের ব্লাডটাও ফ্লুইড এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আপনি নর্মালি চিন্তা করেন, আপনি যদি একটা পাইপের মধ্য দিয়ে পানি দেন, ট্যাপের মধ্যে দিয়ে একটা পাইপের মধ্যে দিয়ে পানি পাস করতেছেন, এই পাশ দিয়ে পানি বেরোচ্ছে, আপনি এই পানিটা কতটুকু রেজিস্ট্যান্স ফিল করবে? আর আপনি যদি একটা পারদ দেন এক পাশ দিয়ে, পাইপের অপর পাশে পারদ বের করেন, তাইলে ওই পারদটা আসার জন্য কত বেশি রেজিস্ট্যান্স ফিল করে? আপনি যদি একটু নর্মালি আপনার ইমাজিনেশন ইউজ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পারদটা কিন্তু সহজে যেতে চাইবে না, ওয়াটারটা খুব ইজিলি ফ্লো করে চলে যাবে, বাট পারদটা যেতে আস্তে আস্তে যাবে। আপনি যে কল থেকে পারদটা ছাড়তেছেন সেখানে অনেক ফ্লো লাগবে, খুব প্রেসার দিতে হবে এখানে ওই কলকে। সো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্লুইডের ভিসকোসিটিকে যদি আমরা বাংলায় বলি সেটা হচ্ছে সান্দ্রতা। সহজভাবে বললে, যদি ভিসকোসিটি সহজভাবে চিন্তা করতে চাই, সেটা হচ্ছে আমাদের ফ্লুইডের মানে কনসেন্ট্রেশন,
এটা আমরা সিম্পল ভাবে মনে রাখতে পারি, যদিও ভিসকোসিটির কনসেন্ট্রেশন ব্যাপারটা সেম না, বাট এভাবে আমরা মনে রাখতে পারি অনেকটা প্রপার্টি তাদের সেম। সো কনসেন্ট্রেশন বা ভিসকোসিটি যদি বেশি থাকে তাহলে এই ফ্লুইডের রেজিস্ট্যান্সটা বেশি। ওকে, এখন আবার আপনি ক্যাপিলারির কথা চিন্তা করেন, কোন ক্যাপিলারি মানে বা কোনো ব্লাড ভেসেল যদি লম্বা হয় তাহলে এখানে কিন্তু আসতে গেলে ওকে বেশি পরিমাণ রেজিস্ট্যান্স ফিল করতে হবে, মানে বাধা ফিল করতে হবে ওই ফ্লুইডটার। যদি ক্যাপিলারিটার লেন্থ ছোট হয় তাহলে কিন্তু এটা খুব কম্পারেটিভলি ইজিলি এর মধ্যে দিয়ে পাস করে চলে যেতে পারবে। সো দ্যাট মিনস আমাদের রেজিস্ট্যান্স যখন আমাদের এই ভাস্কুলাচারের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো হবে, রেজিস্ট্যান্সটা কি ধরনের ফ্লুইড ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস আমাদের ফ্লুইডের ভিসকোসিটি, সো প্রপোর্শনাল টু ভিসকোসিটি, এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি। এখন তার উপর আমাদের লেংথ, আমাদের যে ক্যাপিলারিটা আছে, ক্যাপিলারি বা যে ভাস্কুলাচার তার লেংথের উপর ডিপেন্ড করে। আমাদের রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু ভিসকোসিটি লেংথ। এখন চিন্তা করেন যদি এই ডায়ামিটারটাকে আমরা বাড়িয়ে দেই তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে এটার থেকে কম্পারেটিভলি ইজিলি আমাদের ফ্লুইড রান করতে পারবে, এবং অনেক বেশি ইজিলি। কত ইজিলি? এটা হচ্ছে ফিজিক্সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছে। এটা হচ্ছে প্রায় তার রেডিয়াসের টু দ্য পাওয়ার 4 পরিমাণ ইনভার্সলি প্রপোর্শনাল। সো এই ইকুয়েশনটার নাম হচ্ছে পয়সিলিস ইকুয়েশন। সো এই পয়সিলিস ইকুয়েশন এখানে দেওয়া আছে যে কোন ফ্লুইড যখন তার ভাস্কুলাচারের মধ্যে দিয়ে রান করে, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 8 ইনটু তার ভিসকোসিটি বা সান্দ্রতা ইনটু উই ভেসেলের লেংথ ডিভাইডেড বাই পাই টু দ্য পাওয়ার আর। এখানে যেটা আপনাদের জানতে হবে যে এই রিলেশনটা, এই জিনিসগুলো তো কনস্ট্যান্ট, ফ্লুইডের জন্য তার ভিসকোসিটি কনস্ট্যান্ট এবং পাইটা তো সবসময় কনস্ট্যান্ট। যদি না ভিসকোসিটি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের আর এটা হচ্ছে ক্যাপিলারি লেংথের প্রপোর্শনাল এবং তার রেডিয়াসের টু দ্য পাওয়ার 4 এর ইনভার্সলি প্রপোর্শনাল। প্রশ্ন যেটা হবে যে আমরা যদি রেডিয়াসকে হাফ করে দেই তাহলে তার রেজিস্ট্যান্স কতটুকু বাড়বে বা কমবে। সো আমরা যদি রেডিয়াসকে হাফ করে দেই, চিন্তা করেন তাহলে যদি রেডিয়াসকে আমরা যদি এখন হাফ করে দেই, রেডিয়াস হাফ টু দ্য পাওয়ার 4 হওয়ার কারণে এখানে ভ্যালুটা আসতেছে আর টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 16। এখন 16 কে উল্টায় দুই পাশে চলে যাবে, তো এখন 16 রেজিস্ট্যান্স। আমরা যদি রেডিয়াসকে হাফ করে দেই তাহলে তার রেজিস্ট্যান্স 16 গুণ বেড়ে যাবে। ওকে, এই জিনিসগুলো আসলে এইভাবে আসে, এবং লেংথ তো ডিরেক্টলি প্রপোর্শনাল। লেংথ যদি ডবল করি তাহলে হচ্ছে এই রেজিস্ট্যান্স ডবল হবে, ব্যাপারটা এরকম। এখন ব্লাড ভাস্কুলেচারের মধ্য দিয়ে ব্লাড ভেসেলের যে রেজিস্ট্যান্স আছে এটাও আসলে সিরিজ এবং প্যারালাল, আমরা যেমন ইলেকট্রিসিটিতে পড়ে আসছি। যদি এরকম অনেকগুলো ক্যাপিলারি তৈরি করে তারা আসলে প্যারালাল রেজিস্ট্যান্স তৈরি করে, ওই ক্ষেত্রে আমরা প্যারালাল রেজিস্ট্যান্সের যে ইকুয়েশন টোটাল রেজিস্ট্যান্স এই 1/r এইভাবে বের করতে পারি। রেজিস্ট্যান্স আসলে আমাদের এভাবে বের করতে হবে না, বাট আমাদের জিনিসটা জানা থাকা দরকার। যেগুলো ক্যাপিলারি তৈরি করে তারা হচ্ছে মেইন ভেসেলের সাথে প্যারালাল ফরমেশনে থাকে, আর যেগুলো হচ্ছে ডিরেক্টলি ব্রাঞ্চ হয়, যেমন আউটার থেকে ডিরেক্টলি ব্রাঞ্চ হচ্ছে 4-5টা, তারা হচ্ছে সিরিজ ফর্মে আছে। ওকে, এখানে কিউ কিউ ব্লাড ফ্লোর সাথে, আমরা তো ব্লাড ফ্লোর সাথে রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা পড়লাম, এখন আমাদের সরি ব্লাড ফ্লোর সাথে আমাদের রেডিয়াসের রিলেশনটা পড়লাম, এখন আমাদের রেডিয়াসের সাথে এক্সট্রিমলি সরি, আমরা এখানে রেজিস্ট্যান্সের সাথে রেডিয়াসের রিলেশন পড়েছি। ওকে, এখানে কিন্তু আমাদের ব্লাড ফ্লোর সাথে রেডিয়াসের রিলেশনটাও জানতে হবে। এটা কিভাবে? এটা খুব ইজি। আমরা যদি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ছিল আমাদের ভেলোসিটি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। ওকে, এখন আমরা যেখানে আমরা যেখানে রেজিস্ট্যান্সের ইকুয়েশন পড়েছি, রেজিস্ট্যান্সের ইকুয়েশন ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই কিউ। সো কিউ ইকুয়েশন কি? কিউ ইকুয়ালস টু ভি বাই এ। ওকে, আমরা কিউ ইকুয়ালস টু যদি ভি বাই এ হয়, এখানে রেজিস্ট্যান্স আর এখানে হচ্ছে প্রেসার। এখন আমরা এটাকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে নিলে কিউটা চলে যাবে এই পাশে আর আসবে এই পাশে। সো কিউ ইকুয়ালস টু আর। এখন আর এর ইকুয়েশন আমরা দেখেছি, আর ছিল কি? আর কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সটা হচ্ছে তার রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে যদি আমি উল্টাই তাহলে প্রপোর্শনাল চেঞ্জ দিলে পি থাকলো পি এর জায়গায়, এখানে কিন্তু আমার রেডিয়াস এটা কিন্তু টু দ্য পাওয়ার 4 হয়ে গেল। সো ব্লাড ফ্লো হচ্ছে তার রেডিয়াসের টু দ্য পাওয়ার 4 এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা খুব গুরুত্বপূর্ণ, আর এই কথাগুলো আমরা এখানে পড়েছি। ক্যাপিলারির মধ্যে সব থেকে বেশি ক্রস সেকশনাল এরিয়া থাকার কারণে তার ভেলোসিটিটা সব থেকে কম,
এবং ব্লাডটা এক জায়গা থেকে আরেক যায় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে, এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মেইনলি দেয় হচ্ছে আমাদের আর্টারিওল এবং ভেন গুলা ব্লাডকে ক্যাপাসিটি মানে ধরে রাখে, একে আমরা বলে ক্যাপাসিটেন্স বলি। এবং ভিসকোসিটি ডিপেন্ডস করে হেমাটোক্রিটের উপর। যদি হেমাটোক্রিট কেন, যে কোনো মানে কনসিস্টেন্সি, সোজা কথায় যদি কারো অ্যানিমিয়া হয় তাহলে ব্লাডের কনসিস্টেন্সি কমে যাবে। যদি কারো মাল্টিপল মায়োলোমা হয় সেখানে অনেক বেশি প্যারাপ্রোটিনেমিয়া আসে, তো তার ভিসকোসিটি বেড়ে যাবে। জিনিসটা খুবই ইজি। যদি পলিসাইথেমিয়া হয়, ব্লাডের অ্যামাউন্ট বেড়ে গেছে, মানে ব্লাডের কনস্টিটিউয়েন্ট বেড়ে গেছে, ব্লাডের কনস্টিটিউয়েন্ট বেড়ে গেলে পেশেন্টের ভিসকোসিটি বাড়বে, ভিসকোসিটি বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। ব্যাপারটা খুবই ইজি। ওকে, সো এই জিনিস ছিল আমাদের ব্লাডের ডাইনামিক সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।